একটা নির্বাচন কি শুধুই কিছু ভাষণ, মিছিল আর ভোটের যোগফল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে নিখুঁত ডেটা, গভীর কৌশল আর মানুষের না বলা কথার এক জটিল ইঞ্জিনিয়ারিং? আজ আমরা রানীবাঁধের নির্বাচনী ফলাফলের গভীরে ডুব দিয়ে দেখব কিভাবে একটা রায় তৈরি হয়। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের রানীবাঁধ। কিন্তু এটা শুধু একটা বিধানসভা এলাকার গল্প নয়। ভাবুন, এটা একটা আয়নার মতো, যেখানে পুরো অঞ্চলের মানুষের আশা, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে ওঠে। এখানকার মাটির কথা শুনলেই আমরা রাজনীতির আসল স্পন্দনটা ধরতে পারব। তাহলে আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো কিভাবে একটা রাজনৈতিক হাওয়া তৈরি হয় গ্রাম থেকে গ্রামে একটার পর একটা ইট সাজিয়ে। কারণ নির্বাচন তো হঠাৎ আসা ঝড় নয়, এটা একটা সুচিন্তিত ইঞ্জিনিয়ারিং। চলুন সেই নকশাটাই আজ আমরা একটু খুলে দেখি। এই পুরো বিশ্লেষণটা করার জন্য আমাদের হাতে একটা যন্ত্র আছে, যার নাম সেফোলজি। কঠিন নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই। সহজ কথায় এটা হলো সংখ্যা আর ডেটার মধ্যে দিয়ে মানুষের মনের কথা বোঝার বিজ্ঞান। এখন আর অনুমানের দিন নেই, সবটাই ডেটাভিত্তিক কৌশল। যে কোনো রাজনৈতিক পরিবর্তনের কারণ বুঝতে হলে সবার আগে সেখানকার মাটির কথা বুঝতে হয়, মানে সেখানকার আর্থসামাজিক অবস্থাটা কেমন, কারণ রাজনীতির সব সংকেত তো ওই মাটি থেকেই জন্মায়। তো রানীবাঁধের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? দেখুন, এখানকার প্রায় অর্ধেক মানুষ, মানে ৪৭% বেশি তপশিলি উপজাতি। ৮১% মানুষই কৃষি কাজ করে পেট চালান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো প্রায় ৪২% পরিবার দারিদ্র্য সীমার নিচে বাস করে। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলোই মানুষের রোজকার লড়াইয়ের গল্প। আর এখান থেকেই তৈরি হয় ক্ষোভ। এই সংখ্যাটা দেখুন, মাত্র ৩১%। এর মানে কি? এর মানে হল রানীবাঁধের প্রতি ১০০টা গ্রামের মধ্যে প্রায় ৭০টা গ্রামের সাথেই কোনো পাকা রাস্তার সংযোগ নেই। ভাবুন একবার, এটা শুধু রাস্তার অভাব নয়, এটা সুযোগ থেকে বঞ্চিত হওয়া। এই যে পরিকাঠামোর অভাব, এটা শুধু যাতায়াতের সমস্যা তৈরি করে না, এটা বহু মানুষকে বাজার থেকে, স্বাস্থ্য পরিষেবা থেকে, এক কথায় উন্নতি থেকে বিচ্ছিন্ন করে রাখে। আর এই বিচ্ছিন্নতাবোধ থেকেই জন্মায় গভীর অসন্তোষ, যা যে কোনো রাজনৈতিক পরিবর্তনের জন্য জমি তৈরি করে দেয়। বেশ, আমরা তো মাটির অবস্থাটা বুঝলাম। এবার চলুন নির্বাচনের ফলাফলের দিকে তাকাই। দেখব কিভাবে মানুষের ওই ক্ষোভ ভোটের বাক্সে একটা নাটকীয় পরিবর্তনে রূপান্তরিত হল। সংখ্যাগুলোই সেই গল্পটা বলবে। ২০১৬ আর ২০২১-এর ভোটের এই তুলনার দিকে একবার দেখুন। একটা নাটকীয় পরিবর্তন চোখে পড়ছে, তাই না? বিজেপির ভোট শেয়ারে একটা অবিশ্বাস্য উত্থান, আর এক সময়ের প্রধান শক্তি সিপিআইএমের ভোট প্রায় ধসে গেছে। তৃণমূলের ভোট সামান্য কমলেও আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে ওই উত্থান আর পতনের মধ্যেই। এই বার চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মাত্র ৫ বছরে বিজেপির ভোট শেয়ারে ৩১% পয়েন্টের বেশি লাভ। রাজনীতিতে এটাকে রাজনৈতিক ভূমিকম্প বলা চলে। আমাদের এখনকার প্রশ্ন এটাই, এই ভূমিকম্পের উৎসটা কোথায়? দেখুন, এত বড় পরিবর্তন এমনি এমনি হয় না। এর পিছনে থাকে কিছু নির্দিষ্ট সমস্যা, যা মানুষের মনে গিবকো জমেছিল। আমরা এটাকে বলতে পারি গ্রিভেন্স হিট ম্যাপ, বা সহজ কথায় মানুষের ক্ষোভের একটা মানচিত্র। তো কি ছিল সেই ক্ষোভের কারণ? সরকারি প্রকল্পে কাটমানি, যুবকদের জন্য চাকরির অভাব, আবাস যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প থেকে বঞ্চনা, আর তার সাথে নিরাপত্তার অভাব। এই সব ছোট ছোট ক্ষোভগুলোই একসাথে জমে একটা বড় পরিবর্তনের অনুঘটক হিসাবে কাজ করেছে। জানেন, আমাদের প্রজা পরিসরের মূল ভিত্তি হল মর্যাদা। সাধারণ মানুষ যখন কথা বলেন, বিশেষ করে ভোটের মাধ্যমে, তখন সেই বার্তাটাকে সম্মানের সাথে শোনা উচিত। আর শুধু শুনলেই হবে না, দায়িত্ব নিয়ে তার সমাধান করা উচিত। রানীবাঁধের ক্ষোভটা ছিল আসলে সেই না শোনা কণ্ঠস্বরের প্রতিধ্বনি। বেশ, আমরা বুঝলাম মানুষ কেন ক্ষুব্ধ ছিল। কিন্তু এই নতুন ভোটগুলো ঠিক কোথা থেকে এলো? কোন রাজনৈতিক সমীকরণ এই বদলের রাস্তাটা তৈরি করে দিল? চলুন এবার ভোটের উৎসটা খুঁজে দেখি। বর্তমানকে বুঝতে হলে অতীতকে জানতে হয়। একসময় সিপিআইএম এখানকার এক প্রভাবশালী শক্তি ছিল। কিন্তু দেখুন, ২০২১-এ এসে তাদের ভোট শেয়ার কিভাবে কমে গেল। এর ফলে একটা বিশাল সংখ্যক ভোটার, যাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক আশ্রয় ছিল না, তার একটা নতুন বিকল্প খুঁজতে শুরু করল। এদেরকেই বলে ভাসমান ভোট। ২০২১ সালের এই ছবিটা দেখুন। এটা খুব স্পষ্ট যে বামফ্রন্টের সেই ভেঙে যাওয়া ভোট এবং শাসক দলের প্রতি মানুষের ক্ষোভকে বিজেপি একটা সফল কৌশলের মাধ্যমে নিজেদের দিকে টানতে পেরেছে। এই ভাসমান ভোটকে যে ধরতে পারবে, খেলাটা তারই। তাহলে আমরা সমস্যাটা বুঝলাম, ভোটের সমীকরণটাও দেখলাম, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এর সমাধান কি?
একজন প্রতিদ্বন্দ্বী কিভাবে এই ক্ষোভকে একটা ইতিবাচক শাসনের রূপরেখায় বদলে দিতে পারে, চলুন এবার সেই কৌশলটা দেখি। এখানে একটা শক্তিশালী কৌশলের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। ভাবুন, এখানে 4টে শক্তি একসাথে কাজ করছে। শিবের মতো আগ্রাসন দিয়ে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা, বিষ্ণুর মতো স্থিতিশীলতা দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া, ব্রহ্মার মতো উদ্ভাবনী শক্তি দিয়ে ডেটা আর ডিজিটাল মিডিয়ার ব্যবহার করা, আর দুর্গার মতো সুরক্ষা দিয়ে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা আর অধিকারের কথা বলা। এই 4টে শক্তিকে মেলাতে পারলেই একটা প্রচার বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই কৌশল কিন্তু শুধু কাগজে কলমে নয়, এটাকে বাস্তবে রূপ দিতে হলে লক্ষ্যভিত্তিক প্রচার করতে হবে। মানে যে জনগোষ্ঠীর যা সমস্যা তাদের সাথে সেই ভাষাতেই কথা বলতে হবে। যেমন উপজাতিদের জন্য বন অধিকারের কথা, মহিলাদের জন্য সুরক্ষা আর উন্নয়নের কথা, আর যুবকদের জন্য চাকরির নির্দিষ্ট আশ্বাস। এভাবেই মানুষের ভরসা জেতা যায়। তবে হ্যাঁ, আজকের ডিজিটাল যুগে ভোটারদের সাথে সংযোগ করার সময় খুব সতর্ক থাকতে হয়। যে কোনো তথ্য ব্যবহার করার আগে মানুষের গোপনীয়তাকে সম্মান করাটা খুব জরুরি। ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী সবকিছুই সম্মতিভিত্তিক হওয়া উচিত। এটা শুধু আইনই নয়, একটা নৈতিক দায়িত্বও বটে। ফাঁপা প্রতিশ্রুতির দিন কিন্তু শেষ। মানুষ এখন একটা স্পষ্ট পরিকল্পনা দেখতে চায়। এই স্লাইডে যেমন দেখানো হয়েছে, নির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং সময়সীমা দেওয়া প্রতিশ্রুতি। 100 কিমি পাকা রাস্তা, 5 মেগাওয়াট সোলার ফার্ম, এইগুলোই একটা সাধারণ প্রচারকে সুশাসনের দলিলে পরিণত করে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। কৌশল তৈরি হলো, পরিকল্পনা হলো, কিন্তু সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ ধাপ হল বাস্তবায়ন। মাঠ পর্যায়ে সঠিক প্রয়োগ ছাড়া বিশ্বের সেরা পরিকল্পনাও ব্যর্থ হতে বাধ্য। তাহলে চূড়ান্ত লড়াইয়ের পরিকল্পনাটা কি? 1. সুশৃঙ্খল বুথ পরিচালনা। 2. ডেটার সাহায্যে সঠিক ভোটারের কাছে পৌঁছানো। আর 3. যে কোনো পরিস্থিতির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। এই 3টে জিনিসই একটা ভালো কৌশলকে ভোটে রূপান্তরিত করতে পারে। অন্তর্দৃষ্টি থেকে জনাদেশ পর্যন্ত পৌঁছানোর এটাই হলো আসল পথ। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত লক্ষ্য কি? শুধু নির্বাচনে জেতা, নাকি এর আসল উদ্দেশ্য হওয়া উচিত প্রত্যেক নাগরিকের জন্য একটা উন্নত জীবন আর ভালো শাসন ব্যবস্থা নিশ্চিত করা? ভাবার বিষয়, তাই না?